দেশের মানুষ কেমন নিরাপদে আছে আপনি কি দেখেন? দেশের মানুষ অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতায় ব্যাপকভাবে ভুগছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি এবং দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি। তাছাড়া এই যে দূষণ বলছেন, বায়ু দূষণ, এই বায়ু দূষণে দেখেন ঢাকা শহরের ট্রাফিক একটা গাড়ি আটকায় পয়সা খাওয়া নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের এই যে বিআরটি আছে এবং ট্রাফিক আছে, যে পরিমাণ কালো ধোঁয়া, এক একটা সিএনজি বলেন, বড় বড় বাস বলেন, যে যানগুলো রাস্তাঘাটে চলাচল করছে, কালো ধোঁয়াতে যখন আকাশ কালো হয়ে যাচ্ছে, আশপাশ কালো হয়ে যাচ্ছে এবং সাথে সাথে যে একটা বাধ্যতামূলক কোনো কিছু, সেটারও কোনো কিছু নাই। স্বাভাবিক কারণে দূষণ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা যদি না থাকে, দূষণকে যদি আমরা বাধা দিতে না পারি, উন্মুক্ত করে দিই দূষণকে, তাহলে দূষণ তো দুদিন পর তো ঘরেও আপনি নিরাপদ থাকবেন না। কারণ আমি তো দেখি যে একটা জানলা যদি সরকার আছে কি না এটা কোনোভাবেই আমরা কেউ বুঝতে পারছি না, এবং সরকারের নড়াচড়া গতিবিধি এত মন্থর, এত স্থির যে জনজীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ চলাচল, সিদ্ধান্ত গ্রহণ কিংবা হচ্ছে এদের কাজ ক্রিয়াকর্ম সচল না, এবং জনগণের সাথে তাল মিলিয়ে চলার যে ব্যাপারটা সেটা কিন্তু এখন এই অবস্থাতে নাই। জি, আপনি বলছেন যে দেশের মানুষ খুব একটা ভালো অবস্থায় নেই, অভিভাবকহীন, কিন্তু এই যে অস্থিরতা, এই যে আইন শৃঙ্খলা নিয়ে মানুষের কষ্টের কারণ, আপনাদের অবদান আছে কিনা? কেন একটু দু একটা উদাহরণ দিয়ে, গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজারে রাম প্রকাশ্যে ঘোষণাও দেন। এ ঘটনা 2 ঘন্টার মধ্যে যদিও তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু সারা দেশ থেকে কিন্তু এইরকম খবর আসছেই। যারা এসব করে তাদের অনেক ক্ষেত্রে আপনাদের দলের সাথে তারা যুক্ত কোনো না কোনোভাবে সেরকম পরিচয় উঠে আসছে। দলগুলা পত্রিকা যেভাবে ফলাও করে প্রচারটা করে, আমি যেমন আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এই যে আজহারী সাহেবের আগমন উপলক্ষে 1 মাস যাবৎ এমন কোনো বাড়ি নাই যে ঘর নাই, বাধ্যতামূলক বাড়িতে যে টাকা এবং চাঁদা আদায়, ইভেন ধরেন মুষ্টির চাল পর্যন্ত দিতে বাধ্য করছে। ব্যবসা প্রতিষ্ঠান তো বাদই আছে, সেগুলো তো নিছেই, কিন্তু মানুষের ডোর টু ডোর, বাড়ি বাড়ি যাওয়া। তারপরে আপনি ইউটিউব সার্চ দিলে দেখবেন যে যখন বক্তৃতা রাখার জন্য উনি আসছেন, ইসলাম তো রাজনৈতিক সংগঠন, জামাত ইসলাম তো নির্বাচন করে, তো তাহলে জামাত ইসলামের এই যে ডোর টু ডোর চাঁদাবাজি, এগুলো নিয়ে কোনো পত্র পত্রিকায় কোথাও কিন্তু দেখবেন আলোচনার ভিতর নাই। চাঁদাবাজ জিনিসটা এবং চাঁদাবাজি করাটা ব্যক্তি হিসেবে আমরা কেউ কিন্তু পছন্দ করি না, এবং চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র হোক, সমাজ হোক এবং দল হোক, এটাই কিন্তু আমাদের সকলেরই প্রত্যাশা। কিন্তু দেখেন যে তাদের ওইটা চাঁদাবাজি না, এই যে ওয়াজ নসিহত সবকিছু ওপেন চাঁদা চাচ্ছে, লাউ থেকে, হাঁসের ডিম থেকে, মুরগির ডিম থেকে, বাড়িতে রান্না থেকে সব কিছু মানুষকে দিতে বাধ্য করা হচ্ছে। কিন্তু সেটা নিয়ে এলাকার সবাই জানে, সব সাংবাদিক জানে, সব পত্রপত্রিকা জানে, কিন্তু দেখেন লেখালেখি নাই। দেখেন শেখ হাসিনা যখন 15 বছর জগদ্দল পাথরের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, স্কুলের বাচ্চাদের বাধ্যতামূলকভাবে তার মিটিংয়ে যেতে বাধ্য করা হতো। এইটা নিয়ে আমরা অনেক সমালোচনা করছি। জামাত ইসলামের যেখানে মিটিং দেখবেন, সে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে তারা তাদের মিটিংয়ে নিয়ে যাচ্ছে। তার এইখানেই তো একটা সংস্কারের প্রয়োজন আছে, এবং স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিলে যদি সেইটা অনিয়ম হয়ে থাকে, খারাপ কিছু হয়, কমলমতি ছাত্রদের লেখাপড়া বাদ দিয়ে ওইভাবে বাধ্যতামূলক সরকারি দলের রাজনীতিতে প্রোগ্রামে নিয়ে যাওয়া, ঠিক মাদ্রাসার ছাত্রদেরকে বাধ্যতামূলকভাবে জামাত ইসলামের মিটিংয়ে নিয়ে যাওয়াটা, এটাও তো ধরেন একটা আইনসম্মত কাজ নয়। এবং ওই 12, 13, 9 বছরের বাচ্চারা রাজনীতির বোঝেটা কি? এই যে ধর্মের নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে মোটিভেশন করে, ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ধর্মকে যে অপব্যবহার করছে, এইটাও তো প্রতিরোধের একটা ব্যবস্থা এবং সংস্কারের ভিতরে এগুলো স্পষ্ট থাকা উচিত। আমরা যে বিষয়গুলোতে সংস্কার চাই, আমরা চাঁদামুক্ত বাংলাদেশ চাই না, আমরা দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত বাংলাদেশ চাই। আমরা পেশি শক্তির বলে কোনো নির্বাচন চাই না। তাহলে পেশি শক্তি বলে কোনো নির্বাচন যেখানে চাই না, আজকে প্রথম আলো পড়ে তো আমি অবাক হয়ে গেলাম। তারা বলছে মেয়র, উপজেলা এগুলো সংরক্ষিত হবে, কমিশনাররা, ইউনিয়ন পরিষদের মেম্বাররা এদেরকে হচ্ছে নির্বাচিত করবে, আর জেলা পরিষদ ওপেন ভোটে হবে। যে নির্বাচনের জন্য, যে সুস্থ নির্বাচনের জন্য, মানুষের ভোটের অধিকার প্রয়োগের জন্য 15টা বছর আন্দোলন করে গুণ, খুন, অপহরণ, এত কিছু পরিস্থিতির বিষয়টা একটু সাদ্দাম হোসেন আপনার কাছ থেকেও জানতে চাই। আপনারা যখন পদবি নিয়ে কারাকারি করছেন, তখন ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, জগন্নাথ সহ ইডেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা নিরাপত্তা আন্দোলন করছেন। তারা প্রতিবাদে বলছেন, দেশ জুড়ে বেড়ে যাওয়া ছিনতাই, ধারালো অস্ত্রের হামলা, ধর্ষণ ও ডাকাতি। কমিটির ব্যানারে আসলে তেমন কিছু দেখলাম না, আমার চোখে পড়েনি, নাকি আসলে আপনাদের এসব নিয়ে খুব একটা সময় নেই, নতুন দল করছেন?
জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতাদের। সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই অবনতি ঘটেছে এটাকে অস্বীকার আমি করব না। এই ধরনের হিপোক্রেসি অন্তত নতুন রাজনৈতিক বন্দোবস্ততে আমরা রাখতে চাই না। তো আমরা আসলে স্পষ্টভাবেই বলতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং এই অবনতিকে উন্নতির দিকে নিয়ে যেতে যা যা করণীয় সরকারের পক্ষ থেকে কিন্তু সেটা করা হচ্ছে। আপনি দেখেন সম্প্রতি ডেভিল হান্টের মতো একটা উদ্যোগ নেওয়া হয়েছে, পুলিশ সহ সকল প্রকার আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল বৃদ্ধির জন্য কিন্তু ক্রমান্বয়ে চেষ্টা চলছে। পুলিশ সহ আইন শৃঙ্খলা এই রোল থেকে তারা বের হয়ে আসে, অর্থাৎ অযাচিতভাবে অত্যধিক বল প্রয়োগ বা অস্ত্রের ব্যবহার ছাড়াও যে সুষ্ঠুভাবে আন্দোলন দমানো যায় এইরকম বিভিন্ন ট্রেনিং কিন্তু তাদেরকে দেয়া হচ্ছে এবং এর মাধ্যমে আপনি দেখেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু কিছু জায়গায় কিন্তু উন্নতি অলরেডি হয়েছে। পুলিশ বিগত সরকারের আমলে পুলিশ আন্দোলনগুলোকে কিভাবে দমন করতো আর কয়টা আন্দোলনকে দমন করেছে, আর বর্তমান সরকার আন্দোলনগুলোকে কিভাবে সমাধান দিচ্ছে বা আন্দোলনগুলোকে কিভাবে প্রশমিত করছে, আপনি যদি এটা খেয়াল করেন তাহলে দেখবেন যে পুলিশের উন্নতি বা আইন শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে উন্নতি হচ্ছে কিনা। তবে এটা আমরা সবাই এই ম্যান পাওয়ারগুলোকে ডেভেলপ করতে প্রচেষ্টাটা করতে হবে, সেই প্রচেষ্টাটা সর্বোত্তমভাবে কিন্তু এই সরকার করে যাচ্ছে। আপনি দেখবেন এবং এই সরকার যে সেটা এই সরকারের চেষ্টার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি যতটুকু উন্নতি ঘটেছে, যতটুকু অবনতি ঘটতে পারত সেই জায়গায় যে যেন একটা বিপ্লবের পরে একটা গণঅভ্যুত্থানের পরে একটা দেশের যেই ম্যাসি সিচুয়েশন থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির, সেই সিচুয়েশনগুলো কিন্তু হয় নাই। আপনি দেখেন চট্টগ্রামে একজন আইনজীবী হত্যাকাণ্ডের পরে যেরকম একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হইতে পারতো সেই দাঙ্গা কিন্তু তৈরি হয়নি বাংলাদেশে। এটা কি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষণ নয়? এটা কি সরকারের সফলতার একটা বহিঃপ্রকাশ বা বকেল দেওয়ার জন্যই কিন্তু চেষ্টা করে যাচ্ছে না? এই সরকার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একেবারে ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারের ক্রমান্বয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেই চেষ্টায় বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক শক্তি IMF, ওয়ার্ল্ড ব্যাংক, চীন, IDB, ADB সহ সকল আন্তর্জাতিক শক্তি কিন্তু এই সরকারের অর্থাৎ ডক্টর ইউনূসের সাথে এসে দাঁড়িয়েছে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা ভেঙে পড়া অর্থনীতিকে ক্রমান্বয়ে পুনরুদ্ধার করতে সচেষ্ট হচ্ছি। আপনি দেখেন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির কথা পাপিয়াপা অসত্য একটা স্টেটমেন্ট দিলেন যে দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি হয়েছে। একটা পণ্যের দাম বলেন তো, যে পণ্যের দাম গত 15.5 বছরের চাইতে বেশি আছে, আপনি একটা উদাহরণ দেন তো গত 15.5 বছর দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি ছিল, যেইভাবে মানুষ গত 1 বছর আগেও সাধারণ মানুষ দুমুঠো ডাল ভাত খাওয়ার কথা চিন্তা করতে পারতেন না, হ্রাস পেতে কষ্ট করতে হইতো, সেই জায়গায় আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোন জায়গায়? সাদ্দাম হোসেন, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ঠিক সরকারের পক্ষ থেকে সরকারের কোনো লোক হয়ে কথা বলছেন। আমি আসলে এখন এভাবে কথা বলছেন। আজকে রাজপথের কথাগুলো আমি একটু তুলে ধরি। একদম সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদগুলো হয়েছে, তাদের কথা আর আপনাদের কথার তফাৎটা আমি একটু তুলে ধরতে চাই। একদম সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ হয়েছে, তারা নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। তিতুমির কলেজের শিক্ষার্থীরা বলেছেন যে বিচার দাবি, কলেজের শিক্ষার্থীরা বলেছেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে খারাপ। ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীরা বলছে যে এসব নৈরাজ্যে জড়িতদের প্রকাশ্যে বিচারের দাবি জানান, তারা প্রতিবাদ করেছেন। তারা শেষ পর্যন্ত বলেছেন এই শিক্ষার্থীরা 5ই আগস্টের সরকারের বিরুদ্ধেও দাঁড়াবে। তাদের ভাষা আর আপনাদের ভাষা আন্দোলনের পর থেকে কি আলাদা হতে শুরু করলো? আমি মনে করি না। কেন? কারণ আপনি আপনার প্রশ্নের উত্তরে প্রথমেই মেনে নিয়েছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাটাই ছিল স্বাভাবিক ব্যাপার। আইন শৃঙ্খলা পরিস্থিতি ওভারনাইট উন্নতি হয়ে যাওয়াটা একেবারে অস্বাভাবিক। আপনি আমার সাথে মনে হয় একমত পোষণ করবেন। আমার যে ভাইরা আজকে আন্দোলন করছে, আমার যে ভাইরা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাচ্ছে, আমরা কিন্তু তাদের বিপক্ষে কথা বলছি না। অবশ্যই সরকারের ব্যর্থতা রয়েছে, তাদের পাশে গিয়েও দাঁড়াচ্ছেন না, তাই তো? দেশের যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে প্রায় অনেকগুলো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির কোনো ব্যানার আমার চোখে পড়েনি। উমামা ফাতেমা আসলে তার কাছে প্রশ্ন করেও নিশ্চয়ই আমি আরেকটু পরিষ্কার হতে পারবো। আনিস আলমগীর, ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেছেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চাইতে খারাপ। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা বলেছেন রাতে তো নিরাপদ নয়ই, দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। দ্বিমত আছে, থাকলে কোন অংশে আছে? আমার একটা জিনিস অবজারভেশন আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন হলো। অবশ্যই শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর পুলিশ যেভাবে পালিয়ে থাকা, তাদের যে কাজ করতে না পারা, যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে আমাদের উত্তরণ করা কঠিন ছিল।
কিন্তু আমি শুধু ওই জায়গায় থেমে নেই। আমি মনে করি যে এই বৈষম্য বিরোধী ছাত্ররা যখন স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে নিয়োগ দেওয়া হলো তার বিরুদ্ধে